আচ্ছা, তাহলে আজকে আমরা বিজ্ঞানের নতুন চ্যাপ্টার পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার্স, এটা শুরু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে প্রথম দিন একটু একটু এই প্রাথমিক কিছু আলোচনা সেরে ফেলবো। ঠিক আছে? ওকে। তো আমাদের এই যে বিশ্ব, এই যে মহাবিশ্ব কি দিয়ে গঠিত জানি না আমরা এখনো। ধরো চোখে না, ধরো এই চ্যাপ্টার শুরু হচ্ছে না এখনো, আমরা তো এখনো জানি না। ধরো আমরা চোখ কান খোলা রেখে কি দেখছি? আমরা তো পরমাণু দেখছি না, আমরা দেখছি যে জাস্ট কতগুলো প্রকৃতি, মহাবিশ্ব কি দিয়ে গঠিত, কতগুলো পদার্থ দিয়ে গঠিত, বস্তু দিয়ে গঠিত। পদার্থের সংজ্ঞাটা কি আপনি জানো? কাকে পদার্থ বলা হয়? পদার্থ কি কি, মানে সমস্ত পদার্থের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দিয়ে তার সংজ্ঞাটা বলা হয়। হ্যাঁ, মানে যার ভর আছে, যেটা জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা দেয়, সে বলের এগেনস্টে তার জড়তা আছে, মানে এক কথায় বললে জড়তা আছে, অর্থাৎ বল প্রয়োগ করলে সে কোনো না কোনো সামান্য হলেও বাধা দেবে। এমনকি এই যে বাতাস অত্যন্ত হালকা পদার্থ, কিন্তু তার উপরে বল প্রয়োগ করলে সেও অল্প বিস্তর বাধা দেবে। ঠিক আছে? ওকে, তাহলে সেটাই হচ্ছে পদার্থ। ওকে, আমরা চিনলাম যে এই হচ্ছে পদার্থ। এখন এই পদার্থগুলো কি দিয়ে গঠিত? এটা তো অনেক অনেক আগে থেকে মানুষের একটা প্রশ্ন, বিজ্ঞানীদের একটা প্রশ্ন। ঠিক আছে? তো সমস্ত পদার্থ কি দিয়ে গঠিত, এটা নিয়ে প্রাচীন মানুষদের বিভিন্ন ধারণা ছিল। প্রাচীন যারা ওই মানুষদের মধ্যে যারা বেশি বুদ্ধিজীবী, যারা বেশি চিন্তা করতো, তারা বলতো এক এক অঞ্চলে এক এক রকম ধারণা ছিল। যেমন আমাদের এই উপমহাদেশীয় অঞ্চলে ধারণা ছিল যে সমস্ত পদার্থ আসলে 5টা উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে? সেগুলোকে সংস্কৃত ভাষায় পঞ্চভূত বলা হয়। তুমি কি শব্দটা শুনছো কখনো? হ্যাঁ, পঞ্চভূত 5টা উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে? এখানে ভূত বলতে উপাদান বোঝাচ্ছে আসলে। ওকে, কি কি সেগুলো? সংস্কৃত ভাষায় সেগুলো হচ্ছে ক্ষিতি, অপ, ক্ষিতি, অপ, 5 elements। ঠিক আছে? তেজ, মরুদ, আর হচ্ছে বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে হচ্ছে পানি, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে শূন্যস্থান। এই 5টা উপাদান দিয়ে সব পদার্থ তৈরি। তাহলে মাটিকেও সব পদার্থের একটা মৌলিক উপাদান হিসেবে মানুষ মনে করত, পানিকেও মনে করতো একটা মৌলিক উপাদান, তারপর তেজ, আগুনকেও একটা মৌলিক উপাদান হিসেবে মনে করতো তারা, মরুদ, বাতাস আর শূন্যস্থান। এই 5টা মৌলিক উপাদান দিয়ে সমস্ত পদার্থ গঠিত। মানুষও এইসব পদার্থ দিয়ে, এই উপাদানগুলো দিয়ে তৈরি, এটাই মানুষ মনে করতো আমাদের উপমহাদেশ অঞ্চলে। আবার ধরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছিল যে ম্যাক্সিমাম ছিল যে মাটি দিয়ে তৈরি, সমস্ত কিছু মাটি দিয়ে তৈরি, সমস্ত কিছু মাটি এবং পানি দিয়ে তৈরি। মধ্যপ্রাচ্য অঞ্চলে তখনকার প্রাচীন বিশ্বাস। তারপরে গ্রিসে কোথাও কোথাও কেউ কেউ বলতো মাটি দিয়ে তৈরি, কেউ কেউ বলতো পানি দিয়ে তৈরি, কেউ কেউ মাটি ও পানি দিয়ে তৈরি, এরকম। অর্থাৎ মাটি, পানি, এই দুইটাই আমরা যদি একটু প্রাচীন মানুষদের দার্শনিকদের চিন্তা দেখি, দেখবো যে পৃথিবীর প্রায় মানুষরা তখন মনে করতো যে ম্যাক্সিমাম উপাদান হিসেবে মাটি এবং পানিকেই তারা বেশি জোর দিত। ঠিক আছে? যেমন কোনো কোনো অঞ্চলে ভাবতো যে মানুষ মাটি দিয়ে তৈরি, মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। আবার কোনো কোনো অঞ্চল ভাবতো যে মানুষকে তৈরি করা হয়েছে মাটি এবং পানি দিয়ে, ইত্যাদি। তার মানে এই কথা থেকে আমরা বুঝতেছি যে মাটি, পানি, এগুলোকে মানুষ মৌলিক পদার্থ ভাবতো, মৌলিক উপাদান ভাবতো, মানে যেগুলো আর কোনো কিছু দিয়ে তৈরি না। এই আমার কথাটা বুঝতেছো? ঠিক আছে? তো আসলে কি আমরা আজকের যুগে আমরা তো জানি মাটি কি আসলে মৌলিক পদার্থ, মৌলিক উপাদান? তুমি জানো মাটি একটি যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ, অনেকগুলো মৌলিক পদার্থের মিলিত ফলাফল। তাহলে একটা সময় মানুষের এগুলো জানা ছিল না, তাই না? ভাবতো যে মাটি হচ্ছে মূল উপাদান, পানি হচ্ছে মূল উপাদান, ওটা দিয়ে সব কিছু সৃষ্টি হচ্ছে। কেন এরকম ভাবতো তারা? মনে তোমার প্রশ্ন আসতে পারে। অ্যাভেলেবল, এই জন্য। গুড, সিম্পল। তাহলে যে জিনিসটা বেশি দেখা যাচ্ছে
সেটাকেই তারা মৌলিক উপাদান হিসেবে ভাবতো। ঠিক আছে? এই তো এটা কিন্তু এই ধারণার পিছনে কিন্তু কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্ভাবনা মানে সম্ভব ছিল না তাদের পক্ষে। তারা শুধু কতগুলো জিনিস চিন্তা করতো, অ্যাভেলেবিলিটি, পদার্থের প্রাচুর্য দিয়ে তারা মৌলিক এবং যৌগিক সংখ্যা ভাবত। কি বুঝতে পারতেছো কথাটা? ওকে, তাহলে এইভাবে তো আজকের যুগে আমরা জানি আমরা কি মাটি দিয়ে তৈরি, আমরা কি দিয়ে তৈরি তুমি বলতে পারবে? অসংখ্য পদার্থ দিয়ে তৈরি আমরা, অসংখ্য মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে? আমাদের শরীরে সবচেয়ে বেশি কোন উপাদানটা পাওয়া যায়, কোন পদার্থটা সবচেয়ে বেশি, কোন মৌলিক পদার্থটা আমাদের শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায়? মৌলিক পদার্থ না। হ্যাঁ, তবে আমাদের শরীরের একটা বড় অংশ হচ্ছে পানি, প্রায় 70%-এর উপরে। মনে হয় আমাদের শরীরের 70 ভাগের উপরে পানি। হ্যাঁ, কিন্তু এই পানিগুলো কোথায় তাহলে? পুরো শরীরে কোথায়? প্রত্যেকটা কোষে কোষে, প্রত্যেকটা কোষের বেশিরভাগ অংশ হচ্ছে পানি। এই যে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, এরা কোথায় আছে? এরা পানিতে আছে। প্রত্যেকটা কোষের বেশিরভাগ অংশ হচ্ছে পানি। ওই পানির মধ্যে অল্প অল্প আছে অন্যান্য তরল, তারপর আছে যে অঙ্গাণুগুলো, নিউক্লিয়াস কোথাও, ইত্যাদি ইত্যাদি, কোথাও রাইবোজোম, কোথাও। ওই পানিগুলো কি ঘাম হিসেবে মানে গায়ের থেকে বের হয়? অবশ্যই আমরা পানি খাই, ওই পানিগুলো বের হয়। আসলে কোষের মধ্যে যে পানিগুলো আছে, যে পানিগুলো আমাদের প্রত্যেকটা কোষে আছে, আমাদের জন্মের সময় থেকে যে পানিগুলো কোষে ছিল সেই পানিগুলো এখন নাই। ওগুলো বেরিয়ে আবার আমরা যখন পানি খাচ্ছি নতুন পানি প্রবেশ করছে। এখানে একটা পানির দেওয়া নেওয়া আছে। বিষয়টা এরকম না যে কোষ আমাদের সৃষ্টির সময় প্রত্যেকটা কোষে যে পানিগুলো ছিল সেগুলি এখনো আছে, না না, ওগুলো চেঞ্জ হচ্ছে অনবরত। এবং আমাদের সেই পানির অভাব পূরণ করার জন্য আমরা পানি খাচ্ছি অনবরত। ঠিক আছে? ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমাদের শরীরে মৌলিক পদার্থ সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে মৌলিক পদার্থ। পানি তো আর মৌলিক পদার্থ না, সেটা হচ্ছে হাইড্রোজেন। দেখো, পানি সবচেয়ে বেশি পাওয়া যায়, পানির মধ্যে দুই পরমাণু হাইড্রোজেন আছে, এগুলো আমরা জানবো আর কি, বা তুমি হয়তো জানো, এই জন্য বলছি। আর এক পরমাণু অক্সিজেন থাকে। তাহলে প্রত্যেকটা প্রাণীতে 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে কোনটার পরিমাণ বেশি, হাইড্রোজেনের না অক্সিজেনের? হাইড্রোজেনের। তাহলে আমাদের শরীরে সবচেয়ে বেশি যে মৌলটা পাওয়া যাবে সেটা হচ্ছে হাইড্রোজেন। যাই হোক, এগুলো আমরা এখন না জানি, তখন তো মানুষ জানতো যে এগুলো যে মৌলিক উপাদান হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি, বা কেউ যদি সৃষ্টি করে এই উপাদানগুলো দিয়ে সৃষ্টি করেছে। যে কেউ যদি সৃষ্টি করে তাহলে মাটি দিয়ে সৃষ্টি করেছে, নাহলে পানি দিয়ে। কেউ কেউ বলছে, কোনো দেশে বলছে যে না শুধু মাটি দিয়ে, আবার ওদিকে কেউ বলছে যে আরেক দেশে গেলে তো অভাব হয়ে যাবে, না কেউ বলছে যে মাটি ও পানি দিয়ে। তাহলে তো সত্য একটা থাকবে যে না, সত্য তো আর 2টা থাকতে পারবে না। হয় তাদের প্রত্যেকটা ধারণাই মিথ্যা, নাহলে তাদের মধ্যে যে কোনো একটা ধারণা ভুল। ঠিক আছে, আমার কথাটা বুঝছো? ওকে, তো পরবর্তীতে গ্রিক আমলে অ্যারিস্টটল এবং ডেমোক্রিটাস, দুজন দার্শনিকের কথা তুমি দুজনের নামে কি শুনেছ? অ্যারিস্টটল প্রথম এই সমস্ত ধারণাগুলোকে বাতিল করে প্রথম পদার্থ কী দিয়ে তৈরি তার একটা সায়েন্টিফিক চিন্তা করার চেষ্টা করলো। এর আগে কেউ করেছে আমরা জানি না। তো অ্যারিস্টটল খুব বেশি এগোতে পারেননি। তিনি বলছেন যে পদার্থ কী দিয়ে তৈরি এটা আসলে সম্ভবত আমরা এখনো জানি না, কিন্তু পদার্থকে ভাঙতে থাকলে পদার্থ কী দিয়ে তৈরি এটা আমরা কেমন করে বের করবো? পদার্থকে ভেঙে দেখতে হবে, তাই না? তার ভিতরে কী আছে ভেঙে দেখে যখন শেষ হবে আর ভাঙা যাবে না, তখন আমরা বলতে পারবো যে এটা দিয়ে তৈরি, যেটাকে ভাঙা যাচ্ছে না, তাই তো নাকি? তো অ্যারিস্টটল মনে করতেন যে পদার্থকে ভাঙতে থাকলে আমরা কোথাও গিয়ে থামতে পারবো না, মানে কোনো একটা ক্ষুদ্র অংশে গিয়ে পৌঁছতে পারবো না যেটাকে আর ভাঙা যাবে না। অ্যারিস্টটল মনে করতেন পদার্থকে অনবরত অসংখ্য ভাগে বিভক্ত করা যাবে, কখনো কোনো একটা অংশে গিয়ে পৌঁছতে পারবো না যে অংশটা ওখানে গিয়ে থেমে যেতে হবে, আমার ভাঙার প্রক্রিয়াটা থামবে না। এই হচ্ছে অ্যারিস্টটলের কথা। ছোট্ট একটা কণা হলো, এটা তো কোথাও ভাঙতে পারবে না। অ্যারিস্টটল বলছে যে না, ওটাকেও ভাঙা যাবে, ধারণা ছিল। ওর যদি মানে ওর প্ল্যানটা বুঝছি যে এটাকে কিভাবে ভাঙবে, কোনটা মানে যে ছোট কণা থাকে ওটা তো উপর তার মারতে হবে না, দিয়ে তো ভাঙতেছে নাকি ভাঙতে। এবং অ্যারিস্টটল কখনো ভাঙতে বসেননি। হ্যাঁ, ছোট পদার্থকে ভাঙার কোনো উপায় কি নাই? ফিজিক্স তাহলে কি বলে? তাহলে আমরা ফিজিক্স করছি কেন? মানুষ আজকে পরমাণুকে সব ভেঙে ফেলতেছে না, পরমাণুর ভিতরে ভেঙে তার ইলেকট্রন প্রোটন সব বের করে ফেলতেছে। তাহলে কিভাবে করতেছে? দা দিয়ে কোপ মারলে তো আর পরমাণু ভাঙবে না। কেন ভাঙবে না?
পরমাণুর তো ভর অনেক কম। পরমাণু দা দিয়ে আমি যে বলটা দিচ্ছি হালকা এরকম করে ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাওয়ার কথা ছিল, সব ইলেকট্রন প্রোটন বেরিয়ে যাওয়ার কথা তার থেকে, কেন হচ্ছে না? কারণ হচ্ছে এটা অনেক ছোট, এটাও গা এটা- লাগতেছে না হ্যাঁ, বেসিক্যালি লাগতেছে না, মানে বলটা ভালোভাবে অ্যাপ্লাইড হচ্ছে না বেসিক্যালি এটা। আমি যখন দা দিয়ে আঘাত করছি তখন কোটি কোটি পরমাণুর উপর আঘাতটা পড়ছে, প্রত্যেকটা পরমাণু অল্প পরিমাণ বল পাচ্ছে যে, ঠিক আছে। এবং আরেকটা বিষয়, পরমাণুর গঠন যখন আমরা মানুষ জেনেছে ভালো করে, তখন দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের ভিতর বন্ধন যে যত হালকা ভাবছি অত হালকা না, যথেষ্ট শক্তিশালী বন্ধন সেখানে আছে, সেটাকে ভাঙতে গেলে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, এবং সেই বলটা এরকম কোনো একটা লাঠি দিয়ে আঘাত করলে হবে না। তাহলে কিভাবে বলটা প্রয়োগ করতে হবে? পরমাণুর থেকেও ছোট কোনো অস্ত্র দিয়ে তাকে বল প্রয়োগ করতে হবে। সেটা আরেকটা পরমাণু, সেটা আরেকটা পরমাণু বা পরমাণুর থেকেও ছোট কোনো কিছু, ঠিক আছে? না না না, অন্ত পরমাণু থেকে বড়। পরমাণু। যখন তেজস্ক্রিয়তা আবিষ্কার হলো, পানি কি আগে কি না? যখন মানুষ তেজস্ক্রিয়তা নামক ঘটনাকে দেখতে পেল, বিজ্ঞানীরা, তেজস্ক্রিয়তা নাম শুনছো? শুনছি কিন্তু ইংরেজিতে বলে রেডিও অ্যাক্টিভিটি, আচ্ছা, হ্যাঁ, রেডিও। রেডিও অ্যাক্টিভিটি ইংরেজি, আর বাংলায় বলে তেজস্ক্রিয়তা। কিছু কিছু মৌলিক পদার্থ আছে, এগুলো অনেক পরের আবিষ্কার আর কি, 1800 সালের শেষের দিকে। কিছু কিছু মৌলিক পদার্থ আছে, ভারী মৌলিক পদার্থ, পর্যায় সারণীর শেষের দিকে। সীসা যেখানে আছে পর্যায় সারণীতে, তার চেয়ে পারমাণবিক সংখ্যা বেশি যে মৌলগুলো আছে সবগুলাই তেজস্ক্রিয় মৌল। তাদের বৈশিষ্ট্য হচ্ছে, সীসা মানে? সীসা একটা মৌলিক পদার্থ, ল্যাড, আচ্ছা, ছিল না? আচ্ছা, পর্যায় সারণী আমরা পড়বো তো সীসা বাঙালি ছিল না। এটাকে। আচ্ছা, বাংলা ছিল না কেন এগুলোকে? আচ্ছা, ল্যাড, দেখছো পদার্থটা? সীসা না, বিষাক্ত কিন্তু। যেমন ধরো, অনেক সময় পেন্সিলের নিপের মধ্যে গ্রাফাইটের পাশাপাশি সীসাও দেয়। তারপর যেমন ধরো জাল, দেখছো না, মাছ ধরার জাল, হুম, জালটা ছুঁড়ে মারার পর পানির ভিতরে যাতে ঢুকে যায়, ওইটা ডুবে যায়, সেটা নিশ্চিত করার জন্য জালের একদম কোনায় কোনায় সীসার কতগুলো গুটি লাগানো হতো। এখন কি করা হয় জানি না। কি বুঝতে পারছো কথাটা? কেন সীসা তো কি করতো? কোনটা? মানে সীসা যদি ওখানে পাশে যদি রাখতো হ্যাঁ হ্যাঁ, কি হতো? সীসা পাশে না, ধরো আমি কিছুটা একে, আসলে আমি তো বলতে পারছি না, ধরো এটা হচ্ছে জাল পুরোটা, ঠিক আছে, এভাবে ছড়ানো আছে, এখানে এখানে এগুলো সীসার গুটি দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, এখন তো পাথর, আমি তো পাথর মনে করছি। এগুলো এখন কি দেওয়া হয় জানি না। এগুলো কি করে, জালটাকে, এগুলোর ওজনের কারণে জালটা এভাবে ছড়িয়ে নিচের দিকে ডুবে এখানে যেতে তো থাকে। পাথর দেয়, মানে সাইডে সাইডে পাথর দেয়। হয়তো পাথর দেয়, কিন্তু এগুলো অনেক সময় সীসা দেয় আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এগুলোর কারণে, ভরের কারণে জালটা ডুবে যায় ভিতরে। মানে সীসা একটা মৌলিক পদার্থ, আর কিছু না। সীসা কি মানে কাচের মতো? না, লোহার মতো, অ্যালুমিনিয়ামের মতো আচ্ছা, মতো দেখতে, ওরকম না, একবার পুরোপুরি ধাতুর মতো না। অনেকটা সীসা দেখতে অনেকটা পেন্সিলের শীষের মতো, কালচে টাইপের, হ্যাঁ, বুঝতে পারছো? ওরকম অনেকটা একটা মৌলিক পদার্থ, যা এটার থেকে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট যে কোনো মৌল, তারা অস্থায়ী। তারা, ধরো ইউরেনিয়াম একটা মৌল, হুম, কি, ঠিক আছে, ইউরেনিয়াম একটা মৌল। হেনরি ব্যাকরেল একজন বিজ্ঞানী, আমি অনেক পরের কথা একটু আগে বলছি যেহেতু তেজস্ক্রিয়তার কথা চলে আসছে, উনি অন্য আরেকটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রথম তেজস্ক্রিয়তা ঘটনাটা আবিষ্কার করেন। উনি দেখেন যে ইউরেনিয়াম মৌল থেকে কতগুলো রশ্মি বের হচ্ছে অনবরত, চোখে দেখা যাচ্ছে না। উনি দেখলেন মানে কি, ওইটা চোখে দেখেননি, ওই রশ্মিগুলো ফটোগ্রাফিক প্লেটে কি করে স্পট সৃষ্টি করে। ফটোগ্রাফিক প্লেট বুঝো নাই বোধহয় কথাটা? তাহলে আমাদের পরমাণুর গঠন আবিষ্কারের পিছনে যে এক্সপেরিমেন্ট, সেগুলোর জটিলতা আছে একটু, সেগুলোর উপাদানগুলি হয়তো তুমি অনেকগুলো চিনো না। তোমরা আজকের যুগে ফটোগ্রাফিক প্লেট চিনো না, কারণ তোমরা ডিজিটাল ক্যামেরায় ছবি তুলো এখন, ডিজিটালি। আগে ছবি কীভাবে তোলা হতো, ক্যামেরাগুলো জানো? ক্যামেরার রিল ছিল,
আছে তোমাদের এভাবে বাসায়? করে কিভাবে করে একটা কাপড় দিয়ে একটা ছবি তুলে? অনেক আগের কথা বলছি এটা, আমি আর একটু পরের কথা বলছি। তুমি বোধহয় একটা কাপড়ে থেকে ছবি তোলা। তাহলে ছবিটা উঠতো কোথায়? একটা প্লেটে উঠতো বা একটা হ্যাঁ। কাগজে উঠতো, ওটাকে ফটোগ্রাফিক প্লেট বলে। ঠিক আছে? ওটা কিভাবে উঠতো ওখানের মধ্যে? ওই ফটোগ্রাফিক প্লেটে কতগুলো রাসায়নিক পদার্থ লাগানো থাকে। ওখানে রশ্মিগুলো যাই সিলভার সিলভার নাইট্রেটের একটা যৌগ, আমার ঠিক মনে নাই, সিলভার নাইট্রেট বা সিলভার ক্লোরাইডের একটা যৌগ থাকে। ওইটার বৈশিষ্ট্য হচ্ছে ওটা আলোক সক্রিয়। আলো পড়লে ওখানে যেখানে আলো পড়বে সেখানে রাসায়নিক বিক্রিয়া হয়ে ওই অংশটা কালো হয়ে যাবে আলো পড়লেই। তাহলে ধরো তাহলে এই জন্য ছবিগুলো সাদা কালো ছিল। তাহলে ধরো তোমার এখান থেকে আলো তোমার শরীর থেকে আলো তোমার এখান থেকে আলো পড়ছে, তোমার শরীরের বাইরে থেকে আলো পড়ছে, তোমার তোমার মানে তোমার শরীর থেকে কিন্তু আলোটা ওখানে যাচ্ছে না। মানে কি ছায়া পড়তেছে? হ্যাঁ, ছায়া পড়তেছে। তাহলে ওই জায়গাটাই কোনো রাসায়নিক, ওই ছায়া যেখানে পড়ছে ফটোগ্রাফিতে সেখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, ওইটা সাদা রয়ে যাবে। আর তার চারপাশে আলো পড়ছে ওটা কালো হয়ে যাবে। মানে ফটোগ্রাফির প্লেটে তোমার যে ছবিটা আসবে সেটা হচ্ছে উল্টা কালার। হ্যাঁ। ওটাকে বলা হয় নেগেটিভ, মানে উল্টো হয়ে জন্য ওইটাকে আবার পজিটিভ করতে হয় আরেকটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে। যাই হোক, আমি সেই দীর্ঘতাপে যাচ্ছি না। ওখানে ছবি তুলতে, ছবিটা ধরো ছবি তুলছো, সেটা পাইতে তোমার আগে একদম পুরাতন যুগে 5 থেকে 6 দিন সময় লাগতো। ওখানে একটা বিশাল রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তারপর তোমার মেন ছবিটা, তাও সেটা অরিজিনাল ছবি থেকে অনেক বেশি, বেশ কম, অনেক বেশি, এতটা নিখুঁত এখনকার ছবির মতো কখনোই নয়। তাহলে এগুলোকে বলে ফটোগ্রাফিক প্লেট। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা আলো, শুধু আলো নয়, বিভিন্ন রকম তাড়িৎ চুম্বক তরঙ্গ এদের উপর পড়লে কালো হয়ে যায় এরা। তো যে লাইট বা বাতি ওইটার থেকে আলো জ্বালে ওটা কালো হয়ে যায়। মাস্ট এই জন্য ওইটাকে অন্ধকার রাখতে হবে। ওটাকে বোটে রাখা হতো কাবার দিয়ে, ওটা এখানে খুললেই পুরোটা কালো হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে কাজ করা যাবে না, ওয়ান টাইম একবার ইউজ করা যাবে। তাহলে ছবিটা তুলবে কিভাবে? মানে ওই যে তুলে ওই যে জন্য কালো কাপড়ে ঢেকে থাকতে হবে, অন্ধকার রাখতে হবে ওইটাকে। বুঝতে পারছো তো এবার কেন? অত্যন্ত সেন্সিটিভ ওটা। ওখানে যে যৌগটা আছে সিলভারের যৌগ, ওটাতে একটু আলো পড়লে যেখানে পড়বে সেটা কালো হয়ে যাবে। ওটা ওয়ান টাইম, ওটা আর তুমি ইয়ে করতে পারবে না। ছবি তুললে ওটা একবারই ছবি তোলা যাবে। যে প্রত্যেকটা ছবির জন্য আলাদা আলাদা ফটোগ্রাফিক প্লেট লাগবে। পরে বিজ্ঞানীরা দেখলেন যে ফটোগ্রাফিক প্লেট শুধুমাত্র এর উপর শুধু আলো পড়লেই যে তার রাসায়নিক বিক্রিয়া ঘটে তা নয়, অনেক অন্যান্য আলো এবং তার চেয়ে শক্তিশালী তাড়িৎ চুম্বক তরঙ্গ। বুঝতেছো? আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ, তুমি নিশ্চয়ই শুনছো, আমিও বলছি বা কেউ। আর অন্যান্য করে তাড়িৎ চুম্বক তরঙ্গ তোমার জানা আছে? অতটা ভালো করে জানা নাই। আগুন তো হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার ফলাফল। আগুনের মধ্যে আলো আছে, তাড়িৎ চুম্বক তরঙ্গ, আগুনের মধ্যে আছে তাড়িৎ চুম্বক তরঙ্গ, আলো অংশটা। তাপও আছে, তাপও একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ। আমি আরেকটা বললাম, এই সমস্ত তাড়িৎ চুম্বক তরঙ্গের বাহক কণা হচ্ছে ফোটন কণা। এগুলো মানুষ আগে জানতো না, এই সময় এগুলো জানতো না, এগুলো অনেক লেটেস্ট আবিষ্কার। কিন্তু বুঝাতে গিয়ে একটু আগে পরে মিশাই বলতে হচ্ছে আর কি আমার থেকে। ঠিক আছে? তো কতগুলো তুমি অবশ্যই জানো, কিন্তু তাড়িৎ চুম্বক তরঙ্গ হিসেবে জানো না আর কি। এক্স রে নাম শুনছো না? আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, প্রত্যেকটার নাম শুনছো। এরা সবাই তাড়িৎ চুম্বক তরঙ্গ। ফটোগ্রাফিক প্লেটের উপর এদের কেউ পড়লেও কিন্তু স্পট পড়ে যাবে, দাগ পড়ে যাবে। শুধু আলো নয়, এক্সরে তো মাঝে মাঝে দেখা যায় যে এক্সরে যেটাতে তুলে সেটাই একটা ফটোগ্রাফিক প্লেট। ওকে, এক্সরে যেটাতে করা হয় যে কাগজটাতে শক্ত, ওইটাই একটা ফটোগ্রাফিক প্লেট। বুঝতে পারছো ফটোগ্রাফিক প্লেট? সো দেন হেনরি বেকরেল ইউরেনিয়াম যৌগের কিছু বৈশিষ্ট্য আবিষ্কারের জন্য একটা ইউরেনিয়ামের খণ্ড নিলেন, ইউরেনিয়ামের আকরিক নিলেন, একটা আকরিক বুঝতো যেখান থেকে ইউরেনিয়াম আলাদা করা যাবে, সেটা তার কাজের টেবিলের ভিতর রেখে দিলেন ড্রয়ারের মধ্যে অনেক দিন। সেখানে সাথে সাথে ওই টেবিলের মধ্যে কিন্তু অন্ধকারে কিন্তু একটা ফটোগ্রাফিক প্লেটও ছিল। তাহলে যেহেতু এটা অন্ধকারে, কাজে ওখানে তো স্পট পড়ার কথা না। কিন্তু উনি 5-6 দিন পর যখন ইউরেনিয়াম ব্লকটার এটা খুললেন ড্রয়ারটা, দেখলেন যে ফটোগ্রাফিক প্লেটে স্পট পরে ভরে গেছে চারিদিকে। তাহলে স্পট আসলো কোত্থেকে? আলো তো ছিল না, অন্ধকার ছিল। তখন উনি চিন্তা করলেন যে ইউরেনিয়াম ব্লক রাখার আগে তো স্পট পড়েনি, তাই ইউরেনিয়াম ব্লকটা ওখানে রাখার পর স্পট পড়ছে। তারা সম্ভবত
ইউরেনিয়াম ব্লক থেকে কোনো তাড়িৎ চুম্বক তরঙ্গ বের হচ্ছে অটোমেটিক। উনি আবার পরীক্ষা করলেন, আবার অন্ধকার ইউরেনিয়াম ব্লক আরেকটা ফটোগ্রাফি পেটে নিলেন, দাগ পড়ে গেছে। তার মানে ইউরেনিয়াম এমন একটা মৌল যেখান থেকে অটোমেটিক তোমার বের হয়, কতগুলো রশ্মি বের হয়। এই রশ্মিগুলোকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয়, এই ঘটনাটাকে তেজস্ক্রিয়তা বলে। পরবর্তীতে আরও অন্যান্য এক্সপেরিমেন্ট করে, মাদাম কুরি নাম শুনেছো না? মাদাম কুরি, পিয়েরে কুরি, হ্যান্ডি ব্যাকটেল, রাদারফোর্ড, সর্ডি, এদের একটি পুরো যৌথ কাজে এই তেজস্ক্রিয় পদার্থগুলোর বৈশিষ্ট্য সব বের করেছে। মাদাম কুরি এক্সপেরিমেন্ট করে দেখালেন যে এই তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 ধরনের জিনিস বের হয়। একটাকে বলে আলফা রশ্মি, আলফা কণা, শুনছো নিশ্চয়ই, আলফা কণা কথা শুনছো। আরেকটাকে বলে বিটা কণা, আরেকটাকে বলে গামা রশ্মি, আরেকটা হচ্ছে গামা রশ্মি। এই 3 ধরনের রশ্মি বের হয়। এই ঘটনাটাকে তেজস্ক্রিয়তা বলে। এটা কোত্থেকে বেরোচ্ছে দেখলেন যে ততদিনে মোটামুটি পরমাণুর গঠন হালকা পাতলা মানুষ জেনে গেছে। রাদারফোর্ডের মডেল টডেল এগুলা চলে আসতেছে। মানে এই আবিষ্কারগুলো না মানে মিশ্র। ওদিকে মাদাম কুরির এক্সপেরিমেন্ট চলছে। রাদারফোর্ড ততদিনে নিউক্লিয়াস এবং তার চারপাশে যে ইলেকট্রনগুলো পৃথিবীর মতো সূর্যের চারপাশে পৃথিবী যেমন ঘুরে সেরকম ঘুরছে, এরকম মডেল তৈরি করেছেন। এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট। ইউরেনিয়াম না, এই ধরনের যে কোনো মৌল, সীসার পরবর্তী ভারী যে কোনো মৌল থেকে এই রশ্মিগুলো বের হতে থাকবে। কি ঠিক আছে? এগুলো বের হচ্ছে কোথেকে? এক্সপেরিমেন্ট করে দেখলে এগুলো বের হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে, তিনটাই। এবং নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, ভাঙতে নিউক্লিয়াস থেকে আলফা পজিটিভ রশ্মি বেরোচ্ছে। মানে কি? প্রোটন বেরিয়ে যাচ্ছে নিশ্চয়ই। কি বুঝতেছো তো? ওকে, তাহলে এগুলো বেরোতে এই মৌলিক পদার্থগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে, পারমাণবিক ভর কমে যাচ্ছে, একটা মৌলিক পদার্থ অটোমেটিক অন্য মৌলিক পদার্থে পরিণত হচ্ছে। তাহলে ইউরেনিয়াম, পোলোনিয়াম, এরা সবাই, রেডিয়াম, এরা সবাই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে একদিন না একদিন সীসায় পরিণত হয়ে যাবে। যখন সীসা পারমাণবিক ভর কমতে সীসা যখন হবে, তখন এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তখন আর রশ্মি বের হবে না। ঠিক আছে? তো একটা ইউরেনিয়াম খণ্ড সীসায় পরিণত হতে কোটি বছর সময় লাগবে, এত বেশি সময় লাগবে যে। আবার কারো আছে যে কয়েক সেকেন্ডের মতো সীসায় পরিণত হয়ে যাবে। ওইসব পদার্থগুলো অস্থায়ী, ওইসব মৌলিক পদার্থগুলো প্রকৃতি, এই জন্য পাওয়া যাবে না। উৎপন্ন হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো সীসা হয়ে গেছে, ভাঙতে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কেন ভেঙে যাচ্ছে? যদি আমরা নিউক্লিয়াস কি এখনো যাইনি, তুমি মোটামুটি পড়েছো বলে আমি বলছি আর কি। নিউক্লিয়াস কেন ভেঙে যায়? প্রথম কথা হচ্ছে যে নিউক্লিয়াস কেন বেঁধে থাকে একসাথে। দেখো, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো, তুমি জানো যে প্রোটনগুলো পরস্পর ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে ওরা পরস্পরকে বিকর্ষণ করে কি নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা ছিল না, দূরে সরে যাওয়ার কথা ছিল না। কিন্তু তারা এই ধনাত্মক চার্জগুলো এক জায়গায় কেন্দ্রীভূত আছে কিভাবে? হ্যাঁ, বিকর্ষণ কেন করবে জানো তো? আমি আসলে অনেক কিছু খেয়াল করছি না। তুমি বলো স্থির তড়িতের বিষয়গুলো জানো? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ, তাহলে বিকর্ষণ করে ওরা ছুটে চলে যাওয়ার কথা। নিউট্রন এখানে তড়িৎ এই যে আকর্ষণ, এই যে বিকর্ষণ বল, তড়িৎ বিকর্ষণ বল, তার থেকেও অনেক বেশি, অনেক লক্ষ গুণ বেশি শক্তিশালী একটা বল বিনিময় করছে প্রোটনের সাথে। এই জন্য প্রোটনগুলো একসাথে আছে, নিউট্রনগুলো, এই জন্য নিউক্লিয়াসটা সুস্থিতিশীল আছে। তাহলে নিউক্লিয়াসটা স্থায়িত্ব পাওয়ার জন্য একটা প্রোটন যতগুলো আছে তার অনুপাতে প্রয়োজনীয় নিউট্রন সংখ্যা থাকতে হবে, তাই না? নিউট্রন কিন্তু তার থেকে কম থাকলে হবে না, তাই না? নিউট্রন সংখ্যা তার থেকে বেশি থাকলেও আবার সমস্যা। ঠিক আছে? তাহলে আমি যে বলছি, সীসার থেকে ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াসের মধ্যে না প্রোটন আর নিউট্রনগুলো ব্যালেন্সড অনুপাতে নাই। বুঝতে পারছো এবার কথাটা? কাজেই তাদের মধ্যে যে বন্ধনটা, সেটা কিন্তু শক্তিশালী হচ্ছে না। কাজেই অস্থায়িত্ব তৈরি করছে যে কণাগুলো, বাড়তি কণাগুলো নিউক্লিয়াস বের করে দিতে যাচ্ছে, যাতে করে বাদ বাকিগুলো নিয়ে সে সুস্থিতিশীল থাকতে পারে। এই জন্য সে রশ্মি বের করতেছে, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা হচ্ছে কি? অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে কতগুলো রশ্মি বের হচ্ছে, এই ঘটনাটাকে তেজস্ক্রিয়তা বলা হচ্ছে। কি বুঝতে পারছো? তেজস্ক্রিয়তা কাহিনী কেন আনছি আমি ভুলে গেছি, কি কারণে আনছি, নিশ্চয়ই খুব একটা গুরুত্বপূর্ণ কারণে আনছি, আমি জানি। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম যে এই সমস্ত, আচ্ছা হ্যাঁ, তুমি বলছিলে যে পরমাণুকে কি ভাঙা যায়, কেমনে ভাঙা যাবে? এবার রাদারফোর্ড প্রথম পরমাণুকে ভাঙা আবিষ্কার করলেন। রাদারফোর্ড তো একজন বস অফ দ্য প্রসেস বিজ্ঞানী। উনার কাছে যারা পড়েছেন,
উনার ছাত্র যারা প্রায় সবাই নোবেল প্রাইজ পাইছে। উনার প্রথম একজন গুরুত্বপূর্ণ ছাত্র হচ্ছে নিলস বোরের মডেল, ঠিক আছে। উনার সহকর্মী ছাত্র যারা ছিলেন তাদের অনেকেই নোবেল প্রাইজ পেয়েছেন পরবর্তীতে। রাদারফোর্ডের ছাত্র নিলস বোর নিজেই রাদারফোর্ডের মডেলটাকে সংশোধন করে বোরের মডেল নিয়ে এসেছেন, তাই না? ওকে, তাহলে রাদারফোর্ডই প্রথম দেখালেন একটা পরমাণুকে ভাঙার কোনো উপায় আছে কিনা। ইতিমধ্যে কিন্তু অন্যান্য এক্সপেরিমেন্টের ফলে, বৈজ্ঞানিক পরীক্ষার ফলে মানুষ জেনে গেছে যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকেও ভাঙা যায়। আমি কিন্তু একটু পরের কথা আগে বলে বলছি, এলমেলো রাখছে। আচ্ছা, তো যেটা বলছি যে রাদারফোর্ড প্রথম পরমাণুকে ভেঙে দেখালেন। কিভাবে? ওই তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে। তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে, নিউক্লিয়াস থেকে, পরমাণু থেকেও ক্ষুদ্র কণা বেরোচ্ছে, তাই না? আলফা কণা, বিটা কণা, তার মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে আলফা কণা। এবার একটা আলফা কণা দিয়ে যদি একটা পরমাণুকে আঘাত করা যায়, পরমাণু ভেঙে চৌচির হয়ে যাবে। প্রচণ্ড স্পিডি আলফা কণা। তাহলে আলফা কণা এমনিতে প্রচণ্ড স্পিড, যখন বের হয় সে বের হওয়ার সময় তার স্পিড প্রচণ্ড। রাদারফোর্ড করলেন কি, সেই আলফা কণাকে তার যে স্বাভাবিক স্পিড ছিল সেই স্পিডটা রাখেননি, আরও বাড়িয়ে দিয়েছেন ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে। নেগেটিভ তড়িৎ ক্ষেত্র। আলফা কণা নিজে পজিটিভ, নেগেটিভের আকর্ষণে আরও, তাহলে কোনো বস্তুর উপর যখন বল প্রযুক্ত হয় তার ত্বরণ ঘটে, তাই না? তাহলে আলফা কণার উপর যখন বল প্রযুক্ত হচ্ছে, নেগেটিভ তড়িৎ ক্ষেত্র যখন বাইরে, নেগেটিভ তড়িৎ ক্ষেত্র যখন তাকে বল প্রয়োগ করছে, তখন তার যে স্বাভাবিক স্পিড ছিল ত্বরণ হওয়াতে তার স্পিড বাড়তে যখন সে পরমাণুকে আঘাত করবে, অস্বাভাবিক বেশি স্পিডও আঘাত করবে, তখন কোনো পরমাণুর ভারী হোক তার ওইটা অবিভাজ্য থাকার কোনো উপায়ই থাকবে না। একটা আলফা ঠিক একটা পরমাণুকে আঘাত করবে। কি মানে পরমাণু দেখতেছে না, ফলাফলটা দেখতেছে। এই যে আমরা বলতেছি, আমি আসলে কতগুলো কথা আগে বলা হচ্ছিল। পরমাণু তো আর একটা উনি নিবে না, উনি একটা কোনো পদার্থের পাত নিবে, সেই পদার্থের একটা খণ্ড, সেখানে অসংখ্য পরমাণু আছে। আলফা কণা নিক্ষেপ করবেন সেখানে, পরমাণুগুলো ভাঙবে, আমরা চোখে দেখবো না। কোনো কিছু ঘটলে না তার কোনো একটা পরোক্ষ ফলাফল থাকবে, কোনো ফটোগ্রাফিক প্লেট বা কিছুতে আরেকটা কোনো একটা পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তন দেখে আমরা বলতে পারবো যে পরমাণু কয়টা ভাঙছে। কি বুঝতে পারতেছো কথাটা? ওকে, তাহলে আমাদের এই ক্ষুদ্র কণাগুলোকে আমাদের চোখে দেখার কোনো উপায় নেই। ক্ষুদ্র কণার ভিতর কি হচ্ছে না হচ্ছে, মানুষ দেখো এখন কি জিনিস, মানুষ এগুলোকে এখনো কেউ চোখে দেখেনি। পরমাণুই চোখে দেখেনি এখনো কোনো মানুষ, ঠিক আছে? অথচ পরমাণুর ভিতরে কি হচ্ছে না হচ্ছে মানুষ নিখুঁত, অনেকখানি নিখুঁত বলতে পারে। তাহলে এইসব এই যে আমাদের এই পদার্থের গঠন এই যুগে তো কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি, এগুলো তো ধারণা, অ্যাভেলেবিলিটি দেখে কোন পদার্থ কত অনুপাতে প্রকৃতিতে ছড়িয়ে আছে ওটা দেখে একটা ধারণা করে বলা, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে না এইভাবে বললে হবে না, এক্সপেরিমেন্ট করতে হবে, কোনো না কোনো এক্সপেরিমেন্ট থেকে আমার জানতে হবে তার ভিতরে কীরকম তার গঠনটা কেমন, কি ঠিক আছে? ওকে, বোর লাগতেছে কিনা জানি না, দেখো বলবা যে এগুলো বোরিং লাগতেছে। আচ্ছা, তা ঠিক আছে, তো আমি আবার এরিস্টটলের যুগে ফিরে আসি, হঠাৎ করে একদম অনেক পরে চলে গেছে। তো এরিস্টটল বলতো যে পদার্থকে যদি আমি ভাঙতে পারতাম, এরিস্টটল ভাঙেনি কখনো, এই ভাঙার কোনো শেষ হতো না, এটা হচ্ছে কথা। যদি আমি একটা পদার্থকে ভেঙে এতটুকু একটা টুকরা ফেলাম, তাকে ভাঙা যাচ্ছে, তাকে ভেঙে আরো দুটো টুকরা ফেলাম, এরিস্টটলের কথা হচ্ছে যে তাহলে একেও কেন ভাঙা যাবে না? একে যদি ভাঙা যায়, এ তো আরো ভর কমে গেছে, তাহলে একে তো আরো ভাঙা যাওয়ার কথা। তাহলে যত ক্ষুদ্র করব তত কি সেটাকে আরো বেশি ভাঙা যাবে না? কারণ তার ভর তো আমি কমিয়ে দিচ্ছি। এরিস্টটলের যুক্তিগুলো বুঝতে পারছো? ওকে, তাহলে নাকি বুঝতেছো না? তো তুমি কি ভাবছো এরিস্টটল দাঁড়িয়ে কোপ মারতে বসছে? না, এগুলো হচ্ছে ধারণা, এগুলো হচ্ছে লজিক করা, ঠিক আছে? তো উনি লজিক করে চিন্তা করছেন যে একটা পদার্থকে যত ভাঙবো তার ভর তত কমতে থাকবে। তাহলে যে বস্তুর ভর যত বেশি তাকে ভাঙতে তত বেশি শক্তি নামক কিছু, তখন শক্তি ধারণাটা ছিল না, যাই হোক কিছু একটা বেশি প্রয়োগ করতে হবে, বল বেশি প্রয়োগ করতে হবে, ঠিক আছে? বল ধারণাটা ছিল এরিস্টটলের। ওটাকে এখন যে টুকরোগুলো হয়েছে সেগুলো ভর তো কমে গেছে, তাহলে কি সেগুলোকে ভাঙতে গেলে আগের থেকে আরো কম বল প্রয়োগ করতে হবে। তাহলে যত বেশি আমি ক্ষুদ্র করব তাকে ভাঙতে পারার সম্ভাবনা আরো বেড়ে যাবে, তাই না? আমি আমার ভাষায় বললাম। তাহলে এরিস্টটলের মত ছিল যে একটা পদার্থকে ভাঙতে আমি কোনো ক্ষুদ্রতম এককে গিয়ে পৌঁছতে পারবো না, যেখানে পৌঁছবো সেটাকেও ভাঙা যাবে।
কাজে এই ভাঙার কোনো শেষ হবে না। কাজে পদার্থ আসলে কি দিয়ে গঠিত আমরা কেউ বলতে পারবো না। পদার্থের গঠনের কোনো একক নেই। হ্যাঁ, ও আসলে চিন্তা করছে মানে এটাকে ভাঙা যাবে, কিন্তু কিভাবে ভাঙবে সেটা চিন্তা করে না, ওটা নিয়ে টেনশন ছিল না ওদের অতটা বেশি। ভাঙতে মানে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। যেমন তোমার যে কৌতূহলটা আছে, তোমাদের এখন যে কৌতূহলটা থাকবে যে আমি তো দেখি একটা এক্সপেরিমেন্ট করে, আসলে গ্রিক দার্শনিকদের সেই টেন্ডেন্সিটাই ছিল না। তারা শুধু যুক্তি তর্কের মাধ্যমে সব কিছুকে মানে কোনো যুক্তিতর্কের সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কিনা তার জন্য কোনো এক্সপেরিমেন্টের ব্যবস্থা চিন্তা করেনি। তারা যুক্তিতর্কের উপর এতটা বেশি আস্থা রেখেছিলেন যে, কিন্তু যুক্তিতর্ক শুরু করতে হবে যে জায়গা থেকে, সেটা যদি ভুল হয়, শুরু যেখান থেকে হবে সেটা ভুল হলে তো পুরো যুক্তিতর্কের সিদ্ধান্তই ভুল হয়ে যাবে। এই কথাগুলো তারা ওভাবে ভাবেননি কখনো। কাজে অ্যারিস্টটল কখনো কোনো কাজ বা এক্সপেরিমেন্ট করতে বসেননি, সব কিছু যুক্তিতর্কের মাধ্যমে বলছেন যে কী হওয়া সম্ভব। তুমি কি বুঝতে পারছো? তাহলে অ্যারিস্টটলের ধারণা ছিল যে পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা কোনো ক্ষুদ্রতম কণায় গিয়ে পৌঁছতে পারবো না, যদি পৌঁছি তাকেও ভাঙা যাবে। ওইটাকে ভাঙলে আরও যদি ক্ষুদ্র কণা পৌঁছি তাকেও ভাঙা যাবে। কি ঠিক আছে? ওকে, তাহলে পদার্থের আসলে গঠনের কোনো একক নাই। প্রত্যেকটা পদার্থই আলাদা আলাদা স্বয়ংসম্পূর্ণ পদার্থ। কি হতাশাজনক কথা, তাই না? কি বুঝতে পারছো কথাটা? এর এগেস্টে প্রথম ডেমোক্রিটাস, নাম শুনেছ? ডেমোক্রিটাস প্রথম বলেন যে না, পদার্থকে যত ইচ্ছা তত ভাঙা যাবে না। হ্যাঁ ঠিক আছে, যত ক্ষুদ্র হবে তত তাকে ভাঙাটা সহজ হবে, এটা মানলাম। কিন্তু ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম কণাতে গিয়ে আমি পৌঁছবো যেটার উপর তুমি যতই বল প্রয়োগ করো না কেন আর ভাঙা যাবে না। কি বুঝতে পারতেছো কতটা? এটা কিভাবে বলছে ডেমোক্রিটাস? কি কোনো এক্সপেরিমেন্ট করেছেন? না, ডেমোক্রিটাসের কিন্তু ইচ্ছা ছিল এক্সপেরিমেন্ট করার, কিন্তু এত ক্ষুদ্র কণা সেগুলোকে নিয়ে কীভাবে এক্সপেরিমেন্ট করবে সেই আইডিয়াটাই ডেমোক্রিটাসের আসেনি তখনও। ডেমোক্রিটাস কি তেজস্ক্রিয় পরমাণু দেখেছে, তেজস্ক্রিয় পদার্থ দেখেছে? না, জানতো না। রাদারফোর্ডটা তো তেজস্ক্রিয় পদার্থ পেয়েছেন, কাজে ওটার সাহায্যে ভাঙতে পেরেছেন। ডেমোক্রিটাসের হাতে তো এমন কোনো সুযোগ ছিল না। তাহলে উনার একটা আশা, উনার না শুধু অনেকেরই একটা আশা হচ্ছে যে এই পদার্থের মধ্যে যত রকম এই মহাবিশ্বে যত রকম পদার্থ আছে ওরা আসলে আলাদা আলাদা স্বয়ংসম্পূর্ণ পদার্থ নয়, ওরা নিশ্চয়ই কতগুলো মৌলিক কমন কতগুলো পদার্থ আছে সেগুলো দিয়ে তৈরি। কি বুঝতে পারছো কতটা? কারণ কি, যদি কমন কিছু কণা দিয়ে বা পদার্থ দিয়ে সমস্ত পদার্থ তৈরি হয় তাহলে না পদার্থের অনেক কিছুকে সহজে ব্যাখ্যা করা যাবে, আর না হলে ব্যাখ্যা করতে পারবো না আমরা। এই হচ্ছে ডেমোক্রিটাসের মেইন। ডেমোক্রিটাসের মানে তার বক্তব্যের পিছনে তার খুব একটা জোরালো যুক্তি ছিল তা কিন্তু না, তার ছিল আসলে একটা প্রত্যাশা যে যদি এমন হতো তাহলে আসলে আমাদের সুবিধা হতো, তাহলে আসলে আমরা পদার্থকে ব্যাখ্যা করাটা আমাদের জন্য সহজ হতো, সমস্ত পদার্থ যদি একই ধরনের উপাদান দিয়ে তৈরি হতো। এখন অ্যারিস্টটলের মতের পক্ষে যারা, তারা বলছে যে সমস্ত পদার্থ যদি একই কণা দিয়ে তৈরি হয়, যে কণাকে আর ভাঙা যাবে না, তাহলে তো সমস্ত পদার্থ একই রকম গুণ বিশিষ্ট হতো। তাহলে বিভিন্ন পদার্থ বিভিন্ন রকম গুণ বিশিষ্ট কেন? এটাই কি প্রমাণ করে না যে প্রত্যেকটা পদার্থ আলাদা আলাদা স্বয়ংসম্পূর্ণ পদার্থ? কি বুঝতে পারছো কতটা? তখন ডেমোক্রিটাস বলছে যে প্রত্যেকটা পদার্থই আসলে ক্ষুদ্র একই রকম পরমাণু, একই রকম কণা দিয়ে গঠিত, যাকে আর কখনো ভাঙা যাবে না। ঠিক আছে? কারণ তাকে ভাঙা গেলে আর সমস্ত পদার্থের মধ্যে কমন বৈশিষ্ট্য পাবো না আমি আর, এজন্য ধরে নিচ্ছি তাকে আর ভাঙা যাবে না, ব্যাখ্যার সুবিধার জন্য। কি বুঝতে পারছো? তো তাহলে বিভিন্ন পদার্থ কেন বিভিন্ন রকম হলো? তখন ডেমোক্রিটাস বলছে যে এটা হওয়ার সম্ভাবনা আছে যে প্রত্যেকটা পদার্থ একই রকম কণা দিয়ে তৈরি, কিন্তু প্রত্যেকটা পদার্থের কণাগুলোর ঘনত্ব এবং বিন্যাস ভিন্ন ভিন্ন। এই কারণে বিভিন্ন পদার্থের গুণগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো? বোরিং লাগতেছে যে কোথায় ইলেকট্রন প্রোটন পড়বো? আমি আছি প্রাচীন যুগে, তো ইলেকট্রন প্রোটন কি আর আকাশ থেকে উড়ে আসছে? তাহলে ডেমোক্রিটাস এই প্রাচীন মানুষদের একটা ধারাবাহিক চিন্তার ফলাফল হিসেবেই তো এটা আসছে। ওকে, সো দেন ডেমোক্রিটাসকে প্রশ্ন করা হলো যে ওই কণাকে কেন ভাঙা যাচ্ছে না? ডেমোক্রিটাস এটা উত্তর দিতে পারছে না যে ওই কণাকে যদি ভাঙা যায় তাহলে পদার্থকে আর ব্যাখ্যা করতে পারবো না। কি বুঝতে পারছো কতটা? তাহলে কি মেনে নিতে পারবে কেউ? কি হাস্যকর কথা, তাই না? কিন্তু আসলে ডেমোক্রিটাসের কথাটাই সত্য। যাই হোক, ডেমোক্রিটাসের মতবাদ উড়ে গেল অ্যারিস্টটলের
তোপে। এরিস্টটল এক হচ্ছে প্রভাবশালী ব্যক্তি ছিল তখন, তার অনেক আবিষ্কার ইতিমধ্যে আছে, ডেমোক্রিটাস তেমন কোনো কিছু নাই। ঠিক আছে, ওকে। সো দেন যুগ যুগ ধরে এবং ডেমোক্রিটাস যে ক্ষুদ্রতম কণার নাম দিলেন আ কমিনি। আমি বানানটা ল্যাটিন শব্দ মানে উপসর্গ আর কি, না না বোধক, যেমন আমরা বলি না অভাব, একটা উপসর্গ না, মানে নেগেটিভ করে দিই, মানে না, অভাবের মতো, অর মতো আর কি। টমিনি মানে যাকে ভাঙা যায়, বিভাজ্যতা। মানে না, টমিনি মানে বিভাজ্য, তাহলে টমিনি মানে হচ্ছে যে যাকে ভাঙা যায় না, অবিভাজ্য। তো দেন ওটা পরবর্তীতে যেমন কিছু কথায় অ্যাটোমা হয়ে গেছে, অ্যাটোমা থেকে আসছে যুগে অ্যাটম হয়ে গেছে। কি বুঝতে পারছো? তাহলে ল্যাটিন অক্ষর অ্যাটম মানে কি, এমন কণা যাকে তুমি যত কোটি কোটি নিউটন বল প্রয়োগ করো কোনো লাভ নেই, ওকে ভাঙা যাবে না। কেন ভাঙা যাবে না? ডেমোক্রিটাস তার কোনো উত্তর জানেন না। কি ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে তাহলে ডেমোক্রিটাস বা অ্যারিস্টটল তাদের কারো কথায় আসলে গ্রহণ করার কিছু না, কারণ তাদের কথার পিছনে কোনো এক্সপেরিমেন্ট ছিল না। তাদের সিদ্ধান্ত করছে ভালো কথা যুক্তি দিয়ে, কিন্তু সেই সিদ্ধান্তটা সঠিক কিনা তার জন্য তো অবশ্যই এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। এবং সেই যুগে এক্সপেরিমেন্ট করবে কি পরমাণু নিয়ে, সেটাই তো কোনো ধারণা মানুষের ছিল না যে কি এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এগুলোকে জানতে পারবো। হয়তো তাদের ধারণা ছিল যে, হয়তো তাদের এরকম ধারণা ছিল যে এগুলোকে কখনো এক্সপেরিমেন্টালি প্রুফ করা যাবে না, এগুলোকে সবসময় যুক্তি তর্কের মাধ্যমে এগুলো সম্পর্কে জানতে হবে শুধু। তুমি আমার কথা বুঝতে পারতেছো? ওকে, যাই হোক, তাহলে সেই যুগ পেরিয়ে গেছে, ডেমোক্রিটাসের অ্যাটমের কথা মানুষ ভুলেই গেছে। পদার্থ কি দিয়ে গঠিত? একটা হতাশাজনক চিন্তা মানুষের ছিল, প্রত্যেকটা পদার্থ আলাদা স্বয়ংসম্পূর্ণ। কি একটা অবস্থা চিন্তা করে দাও। কি আমার কথাটা বুঝতেছো? ওকে, দেন ইতিমধ্যে ধরো 1600 দেখতে হবে, হ্যাঁ, ইতিমধ্যে 1600-1700 খ্রিস্টাব্দের 1700 থেকে 1800 এই সমস্ত সময়ে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বুঝো? দুই বা ততোধিক পদার্থের মধ্যে যে ক্রিয়ার ফলে বাহ্যিক কোনো শক্তির প্রভাবে অথবা স্বতঃস্ফূর্তভাবে অথবা আভ্যন্তরীণ নিজস্ব শক্তির প্রভাবে যদি অন্য কোনো পদার্থ উৎপত্তি লাভ করে, অন্য বৈশিষ্ট্যের পদার্থ উৎপত্তি লাভ করে, তখন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া আসলে ব্যাখ্যা করতে গিয়ে আবার পরমাণুর কথাটাকে নতুন করে হাজির করতে হয়েছে। ঠিক আছে, রাসায়নিক ল্যাভোইসিয়ে, তারপরে বিভিন্ন, এর আগে রাসায়নিক বিক্রিয়া কিন্তু মানুষ করছে তখন থেকে করে আসতেছে, কিন্তু জানা না এগুলো কেন এরকম হচ্ছে। তারা জানা যে দুইটা পদার্থকে আগুনে তাপ দিলে, গলালে, ঠান্ডা করলে নতুন আরেকটা পদার্থ উৎপত্তি লাভ করে। তারা তাদের প্রয়োজনে এভাবে এরা করতো, জানতো। মিশরে, ভারতবর্ষে সব জায়গায় এরকম মানুষ করে আসছে, জানা যায় দুইটা পদার্থকে বাইরে কোনো তাপ বা আগুন বা কিছু একটা শক্তি প্রয়োগ করলে ওখান থেকে নতুন পদার্থ বেরিয়ে আসে। এছাড়া তার নতুন পদার্থের সৃষ্টি হওয়ার সেই রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা সহজ, তাই না? সেই রাসায়নিক বিক্রিয়াগুলো কি কোনো নিয়ম মেনে চলে কিনা, কি বুঝতে পারতেছো? তখন ল্যাভোইসিয়ে, তারপর অনেকে বিভিন্ন রকম পরীক্ষা শুরু করলো 1600-1700 বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে। তারা কতগুলো নিয়ম দেখলো যে রাসায়নিক বিক্রিয়া সবসময় কতগুলো নিয়ম মেনে চলে। যেমন ধরো তুমি পানি উৎপাদন করবা, ওনারা ইতিমধ্যে জেনে গেছে যে ক্ষিতীয় পথে স্ফুটগুলো মৌলিক পদার্থ নয়, মৌলিক পদার্থ হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ওনারা এক্সপেরিমেন্ট করে জেনে গেছেন যে হাইড্রোজেন আর অক্সিজেন মৌলিক পদার্থ মিলে পানি তৈরি করা যায়। অর্থাৎ পানির মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। পানি কখনো মৌলিক উপাদান নয়, পানি একটি যৌগিক পদার্থ। মাটি কখনো মৌলিক উপাদান নয়, একটি যৌগিক পদার্থ। পানি, হাইড্রোজেন, মাটি হচ্ছে একটা মিশ্র পদার্থ, সেখানে মূল উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। মূল উপাদান একটা যৌগ, সিলিকন এবং অক্সিজেনের মৌল। মেনলি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, মানে বালু যেটা, সেটা। তার মধ্যে আছে আরও কিছু মিশ্র পদার্থ, কিছু জৈব পদার্থ মিক্স হয়ে আছে আমাদের এখনকার মাটিতে, কারণ উদ্ভিদ আছে যে জন্য। কিছু নাইট্রোজেন গঠিত লবণ, ম্যাগনেসিয়াম গঠিত লবণ, ফসফরাস গঠিত লবণ ইত্যাদি ইত্যাদি। এইরকম অসংখ্য যৌগিক পদার্থের মিশ্রণ। তার মধ্যে মূল উপাদান হচ্ছে, বেসিক ব্যাকগ্রাউন্ড উপাদানটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। তার সঙ্গে অন্যান্য পদার্থ মিশে ওটাকে বলছি আমরা মাটি। তাহলে মাটি কখনো মৌলিক পদার্থ নয়, ওটা একটা অনেকগুলো জৈব পদার্থের একটি মিশ্রণ। কি ঠিক আছে? ওকে, এক জায়গার মাটিতে আবার উপাদানগুলো একটু ভিন্ন ভিন্ন আছে, তবে সমস্ত মাটির মূল উপাদান এটা।
ঠিক আছে, এইটাকে ঘিরে অন্যান্য উপাদানগুলো ওখানে জমা হচ্ছে। আচ্ছা, তো যেটা বলছি, তো ওনারা দেখবেন কতগুলো এক্সপেরিমেন্ট, যেমন পানি তুমি যখনই তৈরি করো না কেন, তুমি যেভাবেই যেদিনই যে পরিস্থিতিতে পানি তৈরি করো না কেন, সমস্ত পানিতে সবসময় 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন থাকবে। ঠিক আছে, তাহলে তাহলে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় ধরো এ আর বি দুইটা পদার্থ মিলে সি এবং ডি অপর দুইটা পদার্থ তৈরি করবে। তুমি যে পরিবেশেই করো না কেন, সবসময় এ এবং বি এর নির্দিষ্ট অনুপাত যুক্ত হয়ে সি এবং ডি এর নির্দিষ্ট অনুপাত তৈরি করবে, কখনো বেশ কম হবে না এটা। তাহলে এই নির্দিষ্ট অনুপাত বজায় রাখে কি করে? রাসায়নিক বিক্রিয়ার একটা সূত্র। ঠিক আছে, কেন বজায় রাখবে? পদার্থ যদি বিভাজ্য হয়, এবার আসি আমরা শুধু একটা সূত্র দিয়ে চিন্তা করি একটু। পদার্থকে এরিস্টটল বলছে যে পদার্থকে যত ইচ্ছে তত ভাঙা যায়। তাহলে একদিন যদি আমি এ এবং বি দিয়ে বিকে বিক্রিয়া ঘটিয়ে সি এবং ডি তৈরি করি, তাহলে হয়তো একদিন এক রকম অনুপাতে তারা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু প্রতিবার তৈরির সময় এই অনুপাতগুলো একই থাকবে। এটা একমাত্র সম্ভব যদি রাসায়নিক বিক্রিয়ায় কতগুলো অবিভাজ্য কণা অংশগ্রহণ করে। ধরো এখানে কণার সংখ্যা এতগুলো, কণার সংখ্যা এতগুলো, সবসময় এতগুলো, ওগুলোকে পরমাণু বলা যেগুলোকে যেমন অ্যাটম নাম দিচ্ছিল আর কি। সবসময় এই পদার্থের এতগুলো পরমাণু এই পদার্থের এতগুলো পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, নাকি তোমার কঠিন লাগছে এগুলো? আমার মনে হয় কঠিন লাগছে একটু। এবং উৎপন্ন হয়ে নির্দিষ্ট সংখ্যক পরমাণুর পদার্থ তৈরি করবে। যদি পরমাণুকেও ভাঙা যেত, তাহলে আজকে বিক্রিয়া করলে হয়তো এখানে মনে করো আমি যেগুলোকে অ্যাটম বলছি ডেমোক্রিটাস, ধরো এখানে 10টা অ্যাটম, ধরো 3টে অ্যাটম এখানে বিক্রিয়া অংশগ্রহণ করবে আজকে, কালকে হয়তো সেটার অর্ধেক অংশগ্রহণ করবে, কারণ এটাকেও তো ভাঙা যায় অ্যারিস্টটলের মতোই। কালকে হয়তো ওই কণাগুলো অংশগ্রহণ না করে তারও ক্ষুদ্র কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন তো অনুপাত চেঞ্জ হয়ে যাবে। কি আমার কথাটা বুঝছো? তাহলে প্রত্যেকবার উৎপাদন করার সময় একই অনুপাতে উৎপাদকগুলো বিক্রিয়কগুলো একই অনুপাতে উৎপাদক তৈরি করে, উৎপন্ন তৈরি করে। এটা একমাত্র ব্যাখ্যা করা যায় যদি প্রতিবার রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ ভেঙে যায়, রাসায়নিক বিক্রিয়ার সময় পদার্থ ভেঙে যায়, মূল উপাদানে যায়। কিন্তু মূল উপাদান মানে এরিস্টটল যেটা বলছে যে মূল উপাদান নাই, এরকম না। তাহলে নিশ্চয়ই পদার্থের মূল উপাদান আছে, যে উপাদানটা রাসায়নিক বিক্রিয়ায় আর ভাঙে না। প্রতিবার সমান সংখ্যক কণার সাথে রাসায়নিক বিক্রিয়া করে, প্রতিবার একই অনুপাতে, এই জন্যই যৌগ তৈরি করে। তাহলে শুধু আমি একটা বললাম, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে স্যার কেন পরমাণু বিভাজ্যগুলো তো এটা সম্ভব। আজকে যদি এই 3টা কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কালকে তারা বিভাজ্য হতে পারে ঠিক, কিন্তু বিভাজ্য হলো না, কালকেও একই ওরাই অংশগ্রহণ করলো। ঠিক আছে, আমার কথাটা বুঝছো? তাহলে এই শুধুমাত্র এই একটা এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারবো না যে পদার্থ অবশ্যই অবিভাজ্য কণা দিয়ে তৈরি। এরকম আরও কিছু রাসায়নিক সূত্র তারা তৈরি করেছে। রাসায়নিক বিক্রিয়া বেশ কিছু বৈশিষ্ট্য মেনে চলে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আমি এখানে দেখালাম। অন্যান্য বৈশিষ্ট্যগুলো এখন তোমার জন্য একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে হবে বলে আমি আর অন্যান্য বৈশিষ্ট্যগুলো বললাম না। তারা রাসায়নিক বিক্রিয়ার 5টা বৈশিষ্ট্য সবসময় খুঁজে পেলেন। তারা দেখলাম যে এই 5টা বৈশিষ্ট্য যদি ব্যাখ্যা করতে হয়, একটা ব্যাখ্যা করতে গিয়ে হয়তো পরমাণু অবিভাজ্য এটা না বললেও চলবে। আমার কথা বুঝতেছো? কিন্তু 5টা যদি একসাথে ব্যাখ্যা করতে হয়, ওরা ব্যাখ্যা করতে গিয়ে দেখলেন যে ব্যাখ্যা করতে বসলেন, ল্যাবয়সিয়ে অন্যান্যরা পারলেন না তারা ব্যাখ্যা করতে। কেন? রাসায়নিক বিক্রিয়া সবসময় এই 5টা বৈশিষ্ট্য মেনে চলে, কখনো ব্যতিক্রম করে না। এবার এই 5টা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বসলেন জন ডাল্টন, নাম শুনছো? ওকে, জন ডাল্টন মেনলি একজন স্কুল মাস্টার এবং একজন আবহাওয়াবিদ, আবহাওয়ার অফিসে চাকরি করতেন এবং স্কুলে মাস্টারি করতেন, অঙ্কের শিক্ষক। তিনি প্রথম এই 5টা ঘটনাকে ব্যাখ্যা করলেন এভাবে যে এই 5টা বৈশিষ্ট্য রাসায়নিক বিক্রিয়া সবসময় মেনে চলতে পারে তখনই যদি আমরা ধরে নিই, যদি রাসায়নিক বিক্রিয়ায় পদার্থগুলো ভেঙে গিয়ে একটা ক্ষুদ্রতম কণিকাতে পরিণত কণিকা পর্যন্ত ভাঙতে পারে, আর বেশি ভাঙতে পারবে না। তাহলে যদি আরও ভেঙে যায়, তাহলে এই 5টা বৈশিষ্ট্য রাসায়নিক বিক্রিয়া সবসময় মেনে চলতে পারবে না। আমার কথাটা বুঝতেছো? সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে বলছি না। তাহলে মোট কথা, এই যে পরমাণু যেগুলোকে আমরা চোখে দেখি না, চিন্তা করো তো মানুষ কি চিজ, কোনো কিছুকে আমি চোখে দেখছি না, কিন্তু তাদের একটা পরোক্ষ প্রভাব প্রকৃতিতে থাকে। সেই পরোক্ষ প্রভাবটা খুব ভালো করে নজর করলে আমরা তাদেরকে চিনতে পারবো, তাদেরকে চোখে দেখতে হয় না। যেমন আমরা একসময় ভাবি যে, আমরা অনেকে ভাবি যে
চোখে দেখতে হবে, তাহলেই প্রমাণিত হলো। চোখে আমি সব কিছু দেখতে পারবো না, কিন্তু চোখে দেখাই প্রমাণ নয়। কোনো কিছু থাকলে তার একটা পরোক্ষ বলে প্রভাব থাকবে, খুব খুঁটিয়ে গোয়েন্দাদের মতো তার সেই পরোক্ষ প্রভাবটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে জন ডাল্টন রাসায়নিক বিক্রিয়ায় 5টা বৈশিষ্ট্যই সবসময় মেনে চলবে। উনি দেখালেন যে যদি এমন আমরা ধরে নিই যে পদার্থকে ভাঙতে ভাঙতে আসলে এক জায়গায় শেষ হয়ে যাবে ভাঙাটা, আর তাকে ভাঙা যাবে না, যেটা ডেমোক্রিটাস বলতেছিল, এবং সেই ডেমোক্রিটাসের মতবাদকে তিনি আবার তুলে আনবেন। তিনি বলবেন যে হ্যাঁ, প্রত্যেকটা পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যেগুলোকে ওই ডেমোক্রিটাসের নামটাই তিনি দিলেন, আবার একম বলা হচ্ছে। ঠিক আছে, তার মতবাদ শুরু হয়েছে। কেন? কারণ এটা এরকম ধরে নিলে আমি 5টা রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারি। উনি প্রত্যেকটা ধরে ধরে ব্যাখ্যা করে দেখিয়েছেন। পরমাণুর সংখ্যা এম, এটার পরমাণুর সংখ্যা এম, ওটার এম সংখ্যক পরমাণু, এরকম ধরে রাসায়নিক বিক্রিয়ায় যে সূত্রগুলো আছে সবগুলোকে উনি ব্যাখ্যা করে দেখিয়েছেন। কি বুঝতে পারছেন কথাটা? ওকে। তারপরে তাহলে প্রত্যেকটা পদার্থ অবিভাজ্য কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাদেরকে আর ভাঙা যায় না। তারপর এরা রাসায়নিক বিক্রিয়ায়, কোনো পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ভেঙে গিয়ে পরমাণুগুলো আলাদা হয়ে যায় এবং পরমাণুগুলো সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ডেমোক্রিটাস বলেছিলেন যে কি প্রত্যেকটা পদার্থের পরমাণু একই জাতীয়, একই রকম। কিন্তু ডাল্টন বললেন রাসায়নিক বিক্রিয়া, ওই 5টা রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে ডাল্টন দেখলেন যে প্রত্যেক ধরনের পদার্থের পরমাণু একই রকম না, এক এক মৌলিক পদার্থের পরমাণু এক এক রকম। কি বুঝতে পারছেন কথাটা? ওকে। তাহলে এভাবে ডাল্টন তার প্রথম ডেমোক্রিটাসের সেই পরমাণুবাদকে আবার আনলেন, যে আমরা যদি ডেমোক্রেসিসের কথাটা ধরে নিই যে পদার্থকে ভাঙতে ভাঙতে একসময় আর ভাঙা যাবে না, তাহলে রাসায়নিক বিক্রিয়া যে সবসময় 5টা বৈশিষ্ট্য মেনে চলে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আজকে আমাকে এতটুকু শেষ করতে হবে, কালকে আবার